নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোয়া। শুরুতেই যে খবরে নজর রাখবো, স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে মৃতার পরিবারকে। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টে। স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে মৃতার পরিবারকে। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে মৃতার পরিবারকে। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি খবর রয়েছে এ বিষয়ে? দেখো, কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরের কাছ থেকে রিপোর্ট তলব করল রাজ্যের স্যালাইন ব্যবহার নিয়ে। এই স্যালাইন সংক্রান্ত বিষয়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এর পাশাপাশি কেন্দ্রের কাছ থেকে যে অ্যাকশন টেকিং রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আগামী 30শে জানুয়ারি এই মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। এছাড়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের ব্যাপারেও রাজ্য প্রশাসনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞমোহন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। এই দিন মামলার শুরুতেই আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডেলজি রাজ্যের তরফ থেকে বলা হয় যে 2015 সালে একজন চিকিৎসক তিনি এই কোম্পানির ওষুধ ব্যবহারের নিয়ে তিনি অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের কাছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওই চিকিৎসককে 2016 সালে শোকজ করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে শোকজ করা হয়। সেই পরবর্তীকালে সেই চিকিৎসক কিন্তু তার পদ থেকে তিনি পদত্যাগ করেন। সেদিনকে তার দাবি, সেদিনকে ওই চিকিৎসকের যে অভিযোগ ছিল সেই অভিযোগকে যদি মান্যতা দেওয়া হতো তাহলে আজ রাজ্যের এই ঘটনা ঘটতো না। পাশাপাশি কর্ণাটক গভর্নমেন্টেও কিন্তু এই কোম্পানির ওষুধ বন্ধের নির্দেশিকা জারি করা হয়। যদিও কোম্পানির পক্ষের আইনজীবী অভ্রজিৎ মিত্র আদালতের কাছে দাবি করেন যে এই নির্দেশিকার পর কিন্তু পরিষ্কার কর্ণাটক হাইকোর্টে নির্দিষ্ট মামলার বিচার চলছে, সেই মামলাটি এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। সুতরাং ওই সিদ্ধান্তকে কখনোই মান্যতা দেওয়া যায় না। যদিও প্রধান বিচারপতির মন্তব্য যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটা স্বাস্থ্যের সঙ্গে জড়িত, এখানে যদি কোনো সন্দিহান দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে মোট 30,000 এই ওষুধ আনা হয়েছিল, এই স্যালাইন আনা হয়েছিল। 3টি ব্যাচে এই স্যালাইন এসেছিল এবং প্রথমটি থেকে দ্বিতীয় ধাপ পর্যন্ত রাজ্যের সমস্ত হাসপাতালগুলোতে এগুলো পাঠানো হয়। তার মধ্যে 30টির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে এবং 5 জন এফেক্টেড হয়েছে। পার্সেন্টেজের দিকে দেখতে গেলে তা কিন্তু নয়। এছাড়াও আসাম, ত্রিপুরা, তামিলনাড়ু সরকার কিন্তু এই ওষুধ ব্যবহার করছে। যদি কর্ণাটক গভর্নমেন্টের বিষয়টি উল্লেখ পরিষ্কারভাবে জানানো হয় যে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়, সেই নোটিফিকেশনের পরেও কেন এই ওষুধ রাজ্যে ব্যবহার করা হলো এবং তা কেন বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছে, রাজ্য কেন তার সিদ্ধান্ত থেকে করলো না, বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে প্রধান বিচারপতি জানতে চান। যদিও অ্যাডভোকেট জেনারেল তার কাছে পরিষ্কারভাবে জানান যে ফোর্টনাইটের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই সওয়াল কিন্তু গ্রহণ করেননি প্রধান বিচারপতি। তিনি বলেন স্বাস্থ্যের ক্ষেত্রে আরো সচেতন হওয়া প্রয়োজন। পরিষ্কারভাবে এই যদিও কেন্দ্রের তরফ থেকে ডেপুটি সলিসিটর জেনারেল আবেদনে তিনি আদালতকে পরিষ্কার জানান ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা ইতিমধ্যে নোটিশ জারি করেছে। রাজ্যের কাছে যেমন রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট, তেমনি কেন্দ্রের তরফ থেকে কি অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু
রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 30শে জানুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্ট দেখার পরই সিদ্ধান্ত হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা, মুখ্য সচিবকে ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 30শে জানুয়ারি রিপোর্ট জমা করতে হবে। রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। চোখ রাখবো পরের খবরে। স্যালাইন কাণ্ডে এবার অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু হলো। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি ছিল ওই শিশু। হাসপাতালে এখনো ভর্তি অসুস্থ প্রসূতির শারীরিক অবস্থা স্থিতিশীল। সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর পিতার। এর আগে যে খবর আপনাদের দিচ্ছিলাম, যেখানে স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা, মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ 30শে জানুয়ারির মধ্যে। পাশাপাশি এখানে যে খবর, মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে ভর্তি রয়েছেন আরো একজন প্রসূতি, যার সন্তানের মৃত্যু হলো। রেখা সাউ, তার সন্তানের মৃত্যু হয়েছে আজ। ওই শিশু ভেন্টিলেটরে ছিল। স্যালাইন কাণ্ডের পরই মারা যান এক প্রসূতি, যিনি অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এমনটাই হাসপাতাল সূত্রে খবর, কিন্তু তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সঞ্জীব দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জীব, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? মধুমন্তী, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে যে বাচ্চাটা আজকে মারা গিয়েছে, সেই বাচ্চাটা জন্মানোর পর থেকেই কিন্তু অসুস্থ ছিল, এরকমই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে কিন্তু জানা যাচ্ছে। তারপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং গত 7 দিন ধরে ভেন্টিলেশনে ছিল এবং তার মা কিন্তু অনেকটাই সুস্থ হয়েছেন। কিন্তু বাচ্চাটা প্রথম থেকেই অসুস্থ ছিলেন এবং বাচ্চা যখন জন্মেছিল তার ঠিক আগেই কিন্তু ওকে বলে দেওয়া হয়েছিল তার পরিবারকে যে কোনো একজনকে বেছে নিতে, কারণ মাকে হয় বেছে নাও, না হলে শিশুকে বেছে নাও, এরকম। তখন পরিবার সূত্রে কিন্তু তখন ছেলের বাচ্চার যে পিতা সে কিন্তু তখন মানে মৃত বাচ্চার মাকেই কিন্তু বেছে নিয়েছিলেন এবং সেইভাবে কিন্তু বলে দিয়েছিলেন ডাক্তারদেরকে, হসপিটাল কর্তৃপক্ষকে। কিন্তু তাও চিকিৎসা করে যতদিন রাখা যায় 7 দিন পর্যন্ত ছিল, চিকিৎসা চলছিল, খুব ক্রিটিক্যাল কেয়ারে কন্ডিশনেই ছিল। কিন্তু আজকে সকাল 9টা-10-এর দিকে কিন্তু ওই বাচ্চাটা মারা যায়, এরকমই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। মধুমন্তী। ধন্যবাদ সঞ্জীব। কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। জানিয়ে রাখবো, আজ সকাল 9টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে মারা যায় রেখা সাউয়ের শিশু সন্তান। আগেই স্যালাইন কাণ্ডে আমরা জানি মেদিনীপুর মেডিকেলেই মৃত্যু হয়েছিল প্রসূতি মামনি রুই দাসের। স্যালাইন কাণ্ডে মারা গেল এবার সদ্যজাত ওই শিশু সন্তান। এবং স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলেই মৃত্যু হয়েছিল প্রসূতি মামনি রুই দাসের। প্রসূতির রেখা এই মুহূর্তে রয়েছেন ওই হাসপাতালেই। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, সুস্থতার পথে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গেছে। সম্প্রতি সিজারের পর 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে, তাই নিয়ে কিন্তু তদন্তও চলছে এবং বাকিদের অবস্থার অবনতি হওয়ার জন্য এসএসকেএমে তাদের স্থানান্তর করা হয়েছে। সেই সময় আজকে যে খবর পাওয়া যাচ্ছে, আজ সকাল 9টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে মারা যায় রেখা সাউয়ের সন্তান। রেখার চিকিৎসা অবশ্য মেদিনীপুর মেডিকেলেই চলছে। হাসপাতালের এইচডিইউ বিভাগে 3 দিন চিকিৎসা করার পর এখন তিনি অনেকটাই সুস্থ। হাসপাতাল সূত্রে আজ যেটা খবর পাওয়া যায় সন্তানের মৃত্যুর, তা রেখা সাউয়ের। ওই সন্তানের পিতা কি বলছেন শুনে নেব। প্রথম 3-4 দিন ধরে 3-4 দিন ধরে এরকম দিয়ে সেই আইসিইউর ভিতরে ছিল। এবারে ডাক্তারবাবু বলছে কন্ডিশন খারাপ, ব্রেন কাজ করছে না, লিভার বাচ্চা লিভার কাজ করছে না, করছে না, এগুলো প্রবলেম। আমি বলছি আমার তো এর আগে কোনো, আমার বাচ্চাতে এগুলো কোনো সাইড ইফেক্ট কিছু ছিল না। আমার মনে হয় সেই সিলাইনটা দেওয়ার পর প্রথম তো সেই সিলাইনটাই দিয়েছে। এবারে সেই সিলাইন তো দিয়ে বাচ্চা তো পেটে ছিল তখন, এবারে নিঃশ্বাস নিতে প্রবলেম, মানে যেটা সাইড ইফেক্ট করেছে তার ভিতরে। বাচ্চা জীবিত বেরিয়েছে কিন্তু সুস্থ নেই, ভেন্টিলেশনের ভিতরে ছিল। এখানে তো কিছু ভুলভাল চিকিৎসার জন্য মারা গেল বাচ্চাটা। এখন তাহলে কি দাবি করবেন? দাবি চাইছি যে তদন্ত হোক, ভালো করে দেখুক এটা কি। আমি সিবিআই তদন্ত চাইছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গত 8ই জানুয়ারি জন্মের পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রেখা সাউয়ের সন্তানকে। জন্মের পর থেকে পরিবারের কেউই ওই সন্তানকে দেখেননি এবং একটু আগেই তার বাবা যেমনটা বলছিলেন,
এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো রেখা সাউ ওই হাসপাতালেই চিকিৎসাধীন এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ কি বলছেন শোনাবো এবার। পরবর্তী সময় অবশ্যই অধ্যক্ষের বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আজকে যে খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল সূত্রে, স্যালাইন কাণ্ডে মারা গেল সদ্যজাত শিশু। সকাল 9টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমা বিভাগে মারা যায় রেখা সাউয়ের শিশু সন্তান। এর আগেই স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয়েছে এক প্রসূতি যার নাম মামনি রুইদাস, এবং এখন রেখা রয়েছেন ওই মেদিনীপুর মেডিকেল কলেজেরই এইচডিউ বিভাগে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে, এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন। এটা তো 7 দিন হসপিটালে ছিল বাচ্চাটা। কি কমপ্লিকেশন ছিল বা না, ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটরে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 এক্সপায়ার। না ম্যাম, আরেকটা বিষয়, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে রাখা হবে? কি বিষয়গুলো দেখবেন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয়? আচ্ছা, রিপোর্টটা তৈরি করে জমা দিতে হবে। ম্যাম, বিএইচপি কি দেখা হচ্ছে? বিএইচপি দেখা হচ্ছে ম্যাম, মানে শিশুর কি বিএইচপি দেখা হচ্ছে যে ভর্তি ছিল? মানে কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি। পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10। ওই শিশুটির চিকিৎসা চলছিল এনআইসিইউতে এবং ভেন্টিলেটরে ছিল ওই শিশু। আজ সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি সন্তানের মৃত্যু মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে। হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ওই প্রসূতি, যেমনটা বলছিলাম রেখা সাউ। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন, কিন্তু ওই প্রসূতির স্বামী অর্থাৎ ওই মৃত শিশুর বাবা তিনি বলেছেন সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। আপনাদের সেই বক্তব্য শুনিয়েছি আমরা। নজর রাখবো পরের খবরে। সাত সকালে কলকাতা, হাওড়া সহ 3টি জায়গায় ইডি তল্লাশি। 6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে এমনটাই দাবি ইডির। এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করেছে ইডি। সাত সকালে 3টি জায়গায় ইডির তল্লাশি। $6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় ইডির এই তল্লাশি অভিযান। জানিয়ে রাখি হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে। সাত সকালে কলকাতা, হাওড়া সহ 3টি জায়গায় ইডি তল্লাশি। 6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই ইডির অভিযান সম্পর্কে জানতে চাইবো, ইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, 4 ঘন্টারও বেশি হয়ে গেল সাত সকালে হাওড়া শিবপুরে বিবেক বিহার আবাসনে ইডির আধিকারিকদের একটি টিম এসে 3 তলার ঘরে দীপক জৈনের ঘরে তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশি বেশ খানিকক্ষণ পার হয়ে গেছে এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে ইডির তরফ থেকে। ইডি যেগুলো
একটা দীপক জৈনের যে বহু মূল্য যে গাড়িটি রয়েছে, গাড়ির মধ্যে টিকি থেকে ফাইল উদ্ধার করা হয়েছে। সেই ফাইলগুলো নিয়ে আধিকারিকরা ঘরের মধ্যে প্রবেশ করলো এবং গাড়ির ডিকির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলো নিয়ে দেখার এই যে 6,000 কোটি টাকা ব্যাংক দুর্নীতির যে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে দীপক জৈনের এই জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বাড়ির মধ্যে রয়েছে, পরিবারের লোকজন রয়েছে, বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি ল্যাপটপ, মোবাইল, আরো ব্যাংকিং এর যে কাগজপত্র রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তারের পর ইডি এই নামটা চলে আসে, অর্থাৎ সঞ্জয় সুরেখার কাছ থেকে নামটা আসে দীপক জৈনের মাধ্যমে এই টাকা লেনদেন হতো বলে একটা ইডি সূত্রে জানা যাচ্ছে। তার জন্য জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। সেক্ষেত্রে জগন্নাথ, 6,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলার তদন্তে কি ইডি তল্লাশি অভিযান? একেবারে ঠিকই বলেছিল যে 6,000 কোটি টাকা যে ব্যাংকের লেনদেন অষ্টু পান্ডে এই ইডির অভিযান, অর্থাৎ সঞ্জয় সুরেখা শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করেই তার জিজ্ঞাসাবাদ করার দীপক জৈনের নাম উঠে আসে। ইডি স্ক্যানারে দীপক জৈনের নাম আছে। সেই নাম আসার পর থেকেই সকাল থেকে ইডির 5 সদস্যের আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত নথিপত্র উদ্ধার ছাড়া বেশ কিছু তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে। আরো দেখা যে ইডি আপাতত কি উদ্ধার করে, অর্থাৎ যে লেনদেনের অভিযোগ আসছে ব্যাংকে টাকা লেনদেন তার মাধ্যমেই হতো, অর্থাৎ দীপক জৈনের মাধ্যমেই হতো, সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এখন। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধিও জানালেন, ব্যবসায়ী দীপক জৈন তার বাড়িতে ইডির আধিকারিকরা 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, এখনো তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। তার বহুমূল্য যে গাড়ি রয়েছে সেই গাড়ির ভিতর থেকেও ফাইল পাওয়া গেছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত এই ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি চালিয়ে 2 কোটি টাকা উদ্ধার হয় এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে এবং ওই ব্যাংক প্রতারণার সূত্র ধরেই কিন্তু আজকে দীপক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান। চোখ রাখবো পরের খবরে। কয়েক ঘন্টার মধ্যেই গার্লফ্রেন্ড খুনের কিনারা করলো পুলিশ। 10,000 টাকা চেয়ে না পাওয়ায় ভাইপোর হাতেই খুন হতে হয় পিসিকে। রাগের মাথায় পিসিকে ছুরি দিয়ে কোপ ভাইপোর। অভিযুক্ত সাবির আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 10,000 টাকা সে পিসির কাছে চেয়েছিল এবং না পাওয়ার সঙ্গে সঙ্গেই পিসির মাথায় কোপ। গলফ গ্রিনের ঘটনা। রাগের মাথায় পিসিকে ছুরি দিয়ে কোপ ভাইপোর। 10,000 টাকা চেয়েছিল সে। তবে কয়েক ঘন্টার মধ্যেই গলফগ্রিন খুনের কিনারা করে ফেলল পুলিশ। পুলিশ সূত্রে যেটা খবর, জেরায় অভিযুক্ত জানিয়েছে সে ঋণ নিয়েছিল, তবে সেই টাকা শোধ করতে পারছিল না এবং এরপর শোধ করার জন্যই পিসির কাছে 10,000 টাকা সে ধার চায় এবং সেই সময় তার পিসি সেই টাকা তাকে দিতে অস্বীকার করে এবং অভিযুক্তর দাবি যেহেতু তার পিসি তাকে টাকা দেননি তাই তাকে তিনি খুন করেছেন। তার কারণ পিসি তাকে টাকা দেননি এবং তাকে অপমানও করা হয়েছে। পুলিশি জেরায় এই খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। সাবির আলী সে মৃত নাফিসা খাতুনের বড় দাদা আতের আলীর ছেলে। কবি নজরুল সরণি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। 24 ঘন্টার মধ্যেই খুনের কিনারা করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত জানিয়েছে সে ঋণ নিয়েছিল, তবে সেই টাকা শোধ করতে পারছিল না। এরপর শোধের জন্যই পিসির কাছে 10,000 টাকা সে চেয়েছিল, কিন্তু অভিযুক্ত যেটা দাবি করেছে তার পিসি তাকে টাকা তো দেয়নি, তাকে অপমান করেছে এবং সেই সময় রাগের মাথায় প্রতিহিংসা বশত সে পিসির ওপর হামলা চালায়। নজর পরের খবরে, ছত্তিশগড়ের বিজাপুর, সেখানে ফের প্রেসার মাইন বিস্ফোরণ। এরিয়া ডমিনেশনের সময় মাইন ফেটে জখম 2 জওয়ান। আহত জওয়ানদের উদ্ধার করা হয়েছে। জওয়ানদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ছত্তিশগড়ের বিজাপুরে ফের প্রেসার মাইন বিস্ফোরণ।
ছত্তিশগড়ের বিজাপুরে প্রেসার মাইন বিস্ফোরণের ঘটনা। এরিয়া ডমিনেশনের সময় মাইন ফেটে জখম হন 2 জওয়ান। আহত জওয়ান তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আসবো পরের খবরে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা। নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাইফ আলী খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা। 6টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে পুলিশ। গভীর রাতে তার ওপর হামলার ঘটনা। কি কারণে এই হামলার ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যে হামলার ঘটনা। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, মুম্বাই পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে হামলা, সেই সঙ্গে অবশ্যই জানতে চাইবো অভিনেতা সাইফ আলী খান অস্ত্রোপচারের পর কেমন রয়েছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে। দেখো মোটামুটি এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে, বাংলা পুলিশ ইতিমধ্যেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে একসাথে হয়ে কাজ করছে। কি কারণে এই হামলা তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে যে ডাকাতির উদ্দেশ্যে হামলা ছিল, তবে এখনো পর্যন্ত এক্সাক্ট মোটিভ কি ছিল, কে বা কারা জড়িত, সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর 3 জনকে আটক করেছে মুম্বাই পুলিশ এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেই এবং তাদের আসল কারণ জানা যেতে পারে। এখনো পর্যন্ত যতদূর জানা গিয়েছে সাইফ আলী খানের বাড়িতে 7 জন সিকিউরিটি ছিল। তারপর কি করে এরকম ধরনের হামলা হলো সেটাই সব থেকে বেশি চিন্তিত। এবং এই বিষয়ে এই ঘটনা ঘটার পর উদ্ভব শিবির এবং কংগ্রেস দুপক্ষ থেকেই জানানো হয়েছে, যদি সাইফ আলী খানের মতো হাই প্রোফাইল সেলিব্রিটির সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদে রয়েছে মুম্বাইতে, সেটাই প্রশ্ন তুলেছে তারা প্রশাসনের দিকে। এবং আরো একটি বড় খবর এই মুহূর্তে যেটি, যে ওই বাড়িতে, যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু সাইফ আলী খানের সঙ্গে তার স্ত্রী করিনা কাপুর খান এবং তার 2 পুত্র তৈমুর এবং জেহো ছিলেন। তা বিভিন্ন রকম ভাবে রিউমার্স ছড়ানো হচ্ছে যে তারাও নাকি আহত হয়েছে। তবে করিনা কাপুরের টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে শুধুমাত্র এই ঘটনায় আহত হয়েছেন সাইফ আলী খান, করিনা কাপুর খান এবং তার 2 সন্তান পুরোপুরি ভাবে সুস্থ রয়েছেন। করিনা কাপুর খান হাসপাতালে রয়েছে, শুধুমাত্র সাইফ আলী খান অ্যাডমিট রয়েছে বলে। এবার তুমি যদি বলো যে সাইফ আলী খান এখন কেমন রয়েছে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অপারেশন হয়ে গিয়েছে, 6টি জায়গায় আঘাত ছিল, তার মধ্যে 2টি আঘাত গুরুতর, হাত এবং পিঠের সিদ্ধানাতে যথেষ্ট তিনি আঘাত পেয়েছেন। আপাতত কিছুটা স্থিতিশীল বলা যেতে পারে, তবে এখনো পর্যন্ত অফিসিয়াল বিবৃতি যেটা, সেটা এখনো পর্যন্ত হাসপাতাল তরফ থেকে পাওয়া যায়নি। তবে আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে সাইফ আলী খান। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা, যেমনটা জানা যাচ্ছে লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তার অস্ত্রোপচার হয়ে গেছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু নিজের বাড়িতে কি কারণে হামলার আক্রান্ত হলেন সাইফ আলী খান এখনো পর্যন্ত তার তদন্ত চলছে। 6টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হয়নি এমনটাই জানা যাচ্ছে। আরো ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি সন্তানের মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে আজ সকাল 9টা নাগাদ। মাতৃমা বিভাগে ভর্তি ছিল ওই শিশুটি, ভেন্টিলেটরে ছিল। হাসপাতালে এখনো ভর্তি অসুস্থ প্রসূতির রেখা সাউথ। তাঁরই শিশু সন্তানের মৃত্যু আজ সকাল 9টায়। প্রসূতির শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর বাবার। প্রতিনিধি সঞ্জীব দাস রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সঞ্জীব, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী, কারণ গত 8 দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল ওই প্রসূতি মা এবং তার সন্তান জন্ম দিয়েছিল সেই গত বুধবার। তারপর থেকে কিন্তু পুত্র সন্তানের শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থাতেই ছিল, খারাপই ছিল বলে যেতে পারে এক প্রকার। কিন্তু আজকে সকালে যেটা জানা যাচ্ছে, সকাল 9টার দিকে, প্রায় 9টার দিকে প্রসূতির যে বাচ্চা অসুস্থ যে শিশু ছিল সেই শিশুটি কিন্তু মারা যায়, এরকমই কিন্তু হাসপাতাল সূত্রে এবং প্রসূতির যে স্বামী আছে সেই স্বামীও কিন্তু বলে একই কথা। এবং এই মুহূর্তে স্বামী যেটা বলছে যে হসপিটালে গাফিলতির জন্যই তার শিশুটা এইভাবে মারা গেছে এবং তার জন্য এবং তার যে ওয়াইফ প্রসূতি সেও অসুস্থ হয়েছে, তাই হসপিটালে কর্তৃপক্ষ ভরসা না রেখে তাই সিবিআই তদন্তের কিন্তু দাবি জানাচ্ছেন প্রসূতির
স্বামী মধুমন্তী। হাসপাতাল সূত্রে সঞ্জীব কি বলা হচ্ছে? হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে হাসপাতাল সূত্রে প্রিন্সিপাল যে আমাদেরকে জানিয়েছেন যে প্রসূতি যখনই বাচ্চাটা হয়েছিল তখনই কিন্তু বাচ্চাটা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল এবং তখন থেকেই কিন্তু অসুস্থ ছিল বাচ্চা এবং সেইভাবে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং গত 7-8 দিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখার পর আজকে সকালে কিন্তু তিনি এক্সপায়ার করে গেছেন। সঞ্জীব, যে শিশু সন্তান মারা গেছে তার পরিবারের সদস্যরা কি বলছেন আরো একবার স্পষ্টভাবে জানতে চাইবো। তার সদস্যের পরিবার বিশেষ করে তার পিতা যে আছে সেই পিতা কিন্তু দাবি করছে যে হসপিটালে গাফিলতির জন্যই কিন্তু আজকে আমাদের শিশুটাকে হারাতে হলো এবং তার মায়েরও কিন্তু এই একই অবস্থা। কারণ প্রথমে যখন তাদের অপারেশন করে বাচ্চা হয়েছে ডেলিভারি হয়েছিল সেই সময় তাদেরকে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো একজনকে বেছে নিতে, হয় শিশুকে বেছে নাও না হলে শিশুর মাকে বেছে নিতে হবে। তখন কিন্তু সেইভাবে তাদেরকে সই করিয়ে নিয়েছিল এবং তখন তারা কিন্তু সই করেছিল যে তার পিতা মানে বাচ্চাটির পিতা বলেছিল যে তারা মাকেই বেছে নেবে। এইভাবেই কিন্তু লিখিতভাবে দিয়েছিল হসপিটাল কর্তৃপক্ষকে এবং যথারীতি হসপিটাল বাচ্চাটা হওয়ার পর থেকেই কিন্তু অসুস্থ ছিল এবং সেই অসুস্থ পরে আজকে কিন্তু সকালবেলায় বাচ্চাটি মারা যায়। এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জীব। কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। রেখা সাউয়ের শিশু সন্তান আজ সকাল 9টায় মারা গেছে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে হাসপাতাল সূত্রে। ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিল ওই শিশুটি। মৃত সন্তানের বাবা কি বলছেন শুনে নেব। 3-4 দিন ধরে 3-4 দিন ধরে এরকম দিয়ে সেই আইসিইউর ভিতরে ছিল। ওপরে ডাক্তারবাবু বলছে কন্ডিশন খারাপ, ব্রেন কাজ করছে না, লিভার বাচ্চা লিভার কাজ করছে না, করছে না, এগুলো প্রবলেম। আমি বলছি আমার তো এর আগে কোনো আমার বাচ্চা তো এগুলো কোনো সাইড ইফেক্ট কিছু ছিল না। আমার মনে হয় সেই সিলাইনটা দেওয়ার পর প্রথম তো সেই সিলাইনটাই দিয়েছে, ওপরে সেই সিলাইনটা দিয়ে বাচ্চা তো পেটে ছিল তখন, ওপরে নিঃশ্বাস নিতে প্রবলেম, মানে কিছু সাইড ইফেক্ট করেছে তার ভিতরে। বাচ্চা জীবিত বেরিয়েছে কিন্তু সুস্থ নেই, ভেন্টিলেশনের ভিতরে ছিল। এখানে তো কিছু ভুলভাল চিকিৎসার জন্য মারা গেল বাচ্চাটা। এখন তাহলে কি দাবি চাইছি যে তদন্ত হোক, ভালো করে দেখুক এটা কি। আমি সিবিআই তদন্ত চাইছি। রেখা সাউয়ের স্বামীর বক্তব্য আমরা শুনলাম। আজ তাঁদেরই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এবার শুনে নেব মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ কি বলছেন এই ঘটনা সম্পর্কে। এটা তো 7 দিন হসপিটালে ছিল বাচ্চাটা। কি কি কমপ্লিকেশন ছিল বা না, ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল। সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটরে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 এক্সপায়ার। না ম্যাম, আরেকটা বিষয়, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে রাখা হবে? কি কি বিষয়গুলো দেখবেন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয়? আচ্ছা, রিপোর্টটা তৈরি করে জমা করতে হবে। ম্যাম, বিএইচটি কি দেখা হচ্ছে? বিএইচটি দেখা হচ্ছে ম্যাম, মানে শিশুর কি বিএইচটি দেখা হচ্ছে যে ভর্তি ছিল? মানে কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি। পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার, এনআইসিইউ। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার। এই স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারি রিপোর্ট দিতে হবে। মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা, মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ। 30শে জানুয়ারি রিপোর্ট জমা করতে হবে। রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জানিয়ে রাখবো, স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা, মুখ্য সচিব ও রাজ্যের পরিবার কল্যাণ দপ্তরকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 30শে জানুয়ারি রিপোর্ট জমা করতে হবে। রাজ্যকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আরজি করে মৃত চিকিৎসকের বাবা মার মামলা মুলতবি। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করল কলকাতা হাইকোর্ট।
পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন, তাই এই মামলা হাইকোর্টে আপাতত স্থগিত। আরজি করে মৃত চিকিৎসকের বাবা মার মামলা মুলতুবি, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি করল কলকাতা হাইকোর্ট। পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন, এই মামলা হাইকোর্টে আপাতত স্থগিত। আরজি করে মৃত চিকিৎসকের বাবা মার মামলা মুলতুবি। নজর রাখবো পরের খবরে। আইএসএফ এর শহীদ মিনারে 21শে জানুয়ারি সভার অনুমতি দিয়েছে সেনা। কয়েক বছর আগে ওই সভায় গোলমালের জন্য অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টে মামলা দায়ের সংগঠনের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুক্রবার শুনানি। আইএসএফ এর শহীদ মিনারে যে সভা, সেই সভার অনুমতি দিয়েছে সেনা। কয়েক বছর আগে ওই সভায় গোলমালের জন্য অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের সংগঠনের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল শুনানি। চোখ রাখবো পরের খবরে। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। বাঁকুড়ার ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা। ঘটনাস্থলে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনেকেই। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। বাড়ি চাপা পড়ে মৃত্যু দুজনের। বাঁকুড়ার ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা এটি। দেখতে পাচ্ছেন ঘটনাস্থলের ছবি। ঘটনাস্থলে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনেকেই। বাড়ি চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সৈয়দ মফিজুল হুদা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত তথ্য জেনে নেব। সৈয়দ, কি খবর রয়েছে? দেখো, বাংলা আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন, গিয়ে বাড়ি তৈরি করতে গিয়ে তিনি ভিত খুলেন এবং পাশে একটি বাড়িতে, ঝুপড়ি বাড়িতে তিনি বসবাস করছিলেন। কিন্তু পাশেরই এক প্রতিবেশী তার পুকুর থেকে জল সেচ করার সময় সেই জল তার বাড়িতে জলমগ্ন হয়ে যায় এবং গতকাল রাত্রে সেই জলমগ্নর কারণে দেয়াল চাপা পড়ে মানে যে উপভোক্তা আমাদের তিনি মারা যান এবং তার নাতি বেড়াতে এসেছিলেন, মানে মকর সংক্রান্তির বেড়া উপলক্ষে নাতির মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন এবং নাতি এবং ঠাকুমা দুজনে মিলে একটা রুমের মধ্যেই শুয়েছিলেন। কিন্তু গতকাল রাত্রে হঠাৎই ওই দেয়াল চাপা পড়ে দুজনেই মৃত্যু হয় এবং স্থানীয় মানুষদের যে অভিযোগ যে ওই যে স্থানীয় বাসিন্দা যে জলসেচ করছেন পুকুরে, তিনি যদি সঠিক উপায়ে বা পাইপের দ্বারা করতেন তাহলে এই দুর্ঘটনাটাই ঘটতো না, এমনটাই মতামত পরিবারের এবং আত্মীয় স্বজনদের। ধন্যবাদ সৈয়দ। কথা বললাম সৈয়দ মফিজুল হুদা আমাদের প্রতিনিধির সঙ্গে। সাত সকালে কলকাতা, হাওড়া সহ 3টি জায়গায় ইডি তল্লাশি। 6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে এমনটাই দাবি ইডির। এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে ডিসেম্বরেই গ্রেফতার করেছে ইডি। হাওড়ায় 4 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে চলছে ইডির তল্লাশি অভিযান। দীপক জৈনের বাড়িতে তার বহুমূল্য গাড়ি থেকেও ফাইল উদ্ধার হয়েছে। 6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান। প্রায় 4 ঘন্টার উপর সময় হয়ে গেছে। এখনো পর্যন্ত দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। তারা খতিয়ে দেখছেন গোটা বিষয় সম্পর্কে। যা যা তথ্য তারা পাচ্ছেন সবটাই তারা উদ্ধার করেছেন। 6000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে এমনটাই দাবি ইডির। ইডির এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করা হয়েছিল।
জমি দখল করে দোকান তৈরির অভিযোগ। পিডব্লিউডির জমি দখল করা হয়েছে, পুরসভার নির্দেশে ভাঙা হয়েছে দোকানগুলি। মহেশতলার আখড়া পুরাতন বাজারের ঘটনা এটি। পিডব্লিউডির জমি দখল করে দোকান এবং সেই দোকান ভেঙে ফেলা হলো, দেখছেন সেই ছবি। পিডব্লিউডির জমি দখল করে দোকান বসেছিল মহেশতলার আখড়া পুরাতন বাজারে, সেখানেই আজকে দোকান ভাঙার ছবি। প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, কি খবর রয়েছে? এবং মহেশতলা পৌরসভায় 7 নম্বর ওয়ার্ডে আখড়া পুরাতন বাজারে এই যে দোকান, সেই দোকানগুলি কিন্তু রাস্তার ধারে পিডব্লিউডি জমির উপরে নির্মাণ করা হয়েছিল। এবং মহেশতলা পৌরসভায় যে এই অভিযোগ, সেই অভিযোগ আসার পরেই কিন্তু পৌরসভার তরফ থেকে সেই নির্মাণগুলি বা দোকানগুলি যেগুলো কিন্তু ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং যেটা দেখা যায় যে পৌরসভার নির্দেশ হওয়ার পরই, ভাঙার নির্দেশ পৌরসভা থেকে দেওয়ার পরই কিন্তু পুরো কর্মীরা গিয়ে ভাঙার আগে যিনি নির্মাণ করেছিলেন দোকানগুলি, তিনি কিন্তু নিজেই সেই দোকান ভেঙে নেন। এবং আরো একটি বিষয় যে আমরাই কিন্তু কলকাতা টিভিতে 7 নম্বর ওয়ার্ডে গত রবিবার একটি খবর সম্প্রচার করেছিলাম যে 7 নম্বর ওয়ার্ডে কিন্তু বিভিন্ন জায়গায় পিডব্লিউডি জমির উপরে কোথাও বাড়ি, কোথাও দোকান নির্মাণ করা হয়েছে। এবং সেই খবর সম্প্রচারের পরই কিন্তু তৎপর হয়েছে প্রশাসন। এবং 7 নম্বর ওয়ার্ডে আখড়া পুরাতন বাজারের কাছে এই যে 3টি দোকান, সেই 3টি দোকান কিন্তু ইতিমধ্যে পুরসভার তরফ থেকে ভাঙার নির্দেশ দেওয়া হয়। এবং যিনি নির্মাণ করেছিলেন দোকানগুলি, তিনি কিন্তু নিজেই ভেঙে নিয়েছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে। গণধর্ষণে অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদৌলি, গায়ক রকি মিত্তল ওরফে জয় ভগবান এবং বাদৌলির বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের। 2023 সালের 3রা জুলাই তাঁরা গণধর্ষণের ঘটনা ঘটান বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদৌলি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। এফআইআর দায়ের করেছে হিমাচল প্রদেশের পুলিশ। নয়াদিল্লির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এফআইআর। ঠিক কি অভিযোগ? 2023 সালের 3রা জুলাই মাসের ঘটনা। হিমাচল প্রদেশের কসৌলিতে এক হোটেলে এক মহিলাকে ধর্ষণ। নির্যাতিতার সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। সেই সময়ই একজন নিজেকে মোহনলাল বাদৌলি এবং অন্যজন রকি মিত্তল বলে পরিচয় দেন। নির্যাতিতাকে এবং আরো একজনকে হোটেলে নিজেদের রুমে ডেকে পাঠান অভিযুক্তরা। অভিযোগকারিনীর দাবি, ছবির নায়িকা হওয়ার টোপ দেওয়া হয়েছিল। হরিয়ানার বিজেপি সভাপতি সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দেন। জোর করে মহিলাকে মদ্যপানে বাধ্য করা হয়। দুজন মিলে ধর্ষণ করার অভিযোগ। নির্যাতিতার নগ্ন ছবি ও একটি ভিডিও তোলা হয়। হুমকি দেওয়া হয় মুখ খুললে গায়েব করে দেওয়া হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোহনলাল বাদৌলি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সামনেই দিল্লির নির্বাচন, তাই ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হিমাচল প্রদেশের পুলিশ। কলকাতা টিভি। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের ভবিষ্যৎ কি? এবার উচ্চ আদালতে চিন্ময়ের জামিন মামলা। ঢাকার হাইকোর্টে মিলবে ন্যায় বিচার? আগামী সোমবার ঢাকা হাইকোর্টে জামিন মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এর আগে চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার পিছিয়েছে শুনানি, কিন্তু প্রশ্ন উঠেছে উচ্চ আদালতে কি ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ? পদ্মা পারে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। প্রতিবাদে মুখর হন ইসকন তথা হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। গ্রেপ্তারের পর তাকে নিয়ে শুরু হয় ইউনূস সরকারের দড়ি টানাটানি। চট্টগ্রামের নিম্ন আদালতে একাধিকবার তাঁর শুনানি পিছিয়ে যায়। সূত্রের খবর, এবার সন্ন্যাসীর আইনজীবীর তরফে ঢাকা হাইকোর্টে হবে জামিন মামলার শুনানি। আগামী 20 তারিখ উচ্চ আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা। 25শে নভেম্বর বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। 26 তারিখ চট্টগ্রামের আদালতে তোলা হয় তাকে। করা হয় রাষ্ট্রদ্রোহের মামলা, কিন্তু শুনানির আগে আইনজীবীরা বাধার মুখে পড়ে। শুনানিতে বাধা পড়ে। নতুন বছরেও চট্টগ্রামের নিম্ন আদালতে শুনানিতে জামিন খারিজ হয় চিন্ময় কৃষ্ণের। এরপরেই আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করেন। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ঠিক হয়। দীর্ঘ টানাপোড়েনের পর ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি হতে চলেছে ঢাকা হাইকোর্টে।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইউনূস সরকার যেন তেন প্রকারে তাকে জেলেই আটকে রাখতে চাইবে। উচ্চ আদালতে জামিন পাবেন কি চিন্ময় কৃষ্ণ, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। নজর রাখবো পরের খবরে। ছত্তিশগড়ের বিজাপুরে ফের প্রেসার মাইন বিস্ফোরণ। এরিয়া ডমিনেশনের সময় মাইন ফেটে জখম 2 জওয়ান। আহত জওয়ানদের উদ্ধার করা হয়েছে। জওয়ানদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বিজাপুরে ফের প্রেসার মাইন বিস্ফোরণ। আহত 2 জন জওয়ান, যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসা চলছে। জওয়ানদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিজাপুরে ফের প্রেসার মাইন বিস্ফোরণ। এরিয়া ডমিনেশনের সময় মাইন ফেটে জখম 2 জওয়ান। বিজাপুরের ঘটনা, ফের একবার মাইন বিস্ফোরণ। প্রেসার মাইন বিস্ফোরণের ঘটনায় 2 জন আহত, যাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জওয়ানদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মহাকুম্ভে জনজোয়ার। ভিড়ের কথা মাথায় রেখে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে বিগ্রহ দর্শনের ওপর কড়াকড়ি কর্তৃপক্ষের। ছুঁয়ে দেখা যাবে না বিগ্রহ। আরতি দেখার ক্ষেত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ। 13ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত বন্ধ স্পর্শ দর্শন, জানালো মন্দির কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা শেষে সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে চলছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত। তবে পুণ্য স্নানের মাঝেও তীর্থযাত্রীদের অন্যতম আকর্ষণের জায়গা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। এবার সেখানেই দর্শনার্থীদের জন্য বদলালো বেশ কিছু নিয়ম। মহাকুম্ভের সময় অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কাশী বিশ্বনাথ মন্দিরের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ চলাকালীন কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন নিষিদ্ধ থাকবে। পরিবর্তে হবে ঝাঁকি দর্শন। 13ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কমিটির। মঙ্গল আরতি বাদ দিয়ে অন্য কোনো আরতির সময় পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই অন্য কোনো আরতির জন্য টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে 13 থেকে 28শে জানুয়ারি দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে ভিআইপি দর্শন করতে দেওয়া হবে। কিন্তু এই সময়েও স্পর্শ দর্শনের সুযোগ থাকবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের দিকে নজর রেখে পরবর্তীতে আরও কড়া নিয়ম জারি হতে পারে। পরে ভিড় কমলে সেই বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেই জানিয়েছে কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। কলকাতা টিভি। চোখ রাখবো অন্য খবরে। মার্শাল ল জারি হলো কাল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। বুধবার ইয়লের বাসভবনে মই বেয়ে ঢুকে তাকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। এক সপ্তাহের বেশি সময় ধরে নাটকীয় পরিস্থিতির পর অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। দেশের সামরিক আইন বা মার্শাল ল জারি করার জেরে ইয়লের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু নিজের বাসভবনে ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে থাকায় গ্রেপ্তার করা যাচ্ছিল না তাকে। বুধবার প্রায় 3000 পুলিশ কর্মী এবং তদন্তকারীরা হাজির হন ইয়লের বাসভবনের সামনে। তার সুরক্ষা বাহিনী এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। সেই বাধা টপকে মইবে ইয়লের বাসভবনে প্রবেশ করে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ টানাপোড়েনের পর ইয়লকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার করা হয় ইয়লের নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রধানকেও। গ্রেপ্তারির পর ইয়লের দাবি, তিনি তদন্তকারীদের সঙ্গে সব রকম সহযোগিতায় প্রস্তুত ছিলেন। তার এই গ্রেপ্তারি দেশে আইনের শাসন ভেঙে পড়ার উদাহরণ। তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানে তাকে সর্বোচ্চ 48 ঘন্টা নিজেদের হেফাজতে রাখতে পারবে তদন্তকারীরা। হেফাজতের সময়সীমা বৃদ্ধি করতে হলে আবেদন করতে হবে তদন্তকারীদের। 3রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন বা মার্শাল ল জারি করেছিলেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। তারপর থেকেই দেশ জুড়ে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়, ছড়িয়ে পড়ে অশান্তি। মার্শাল ল প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। 14ই ডিসেম্বর পর্যন্ত কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির পর ইমপিচ করা হয়
ইয়ন সুক ইয়লকে। মার্শাল ল জারি করার কারণে ইয়লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার আদালত। বুধবার গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়ন সুক ইয়লই প্রথম প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হলেন। কলকাতা টিভি। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।